নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো বচন, লিঙ্গ, সন্ধি এবং সমাস। সবগুলো থেকে 1-2 নম্বর করে আসে, সেই জন্য আমি সবগুলি একটু শর্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং প্রাথমিক যে ধারণাগুলি সেই ধারণাগুলি দেওয়ার চেষ্টা করেছি, কেননা বচন সম্পর্কেও একটা ক্লাস করা দরকার, লিঙ্গ সম্পর্কে একটা ক্লাস করা দরকার এবং সন্ধি সম্পর্কেও একটা ক্লাস করা দরকার। আর সমাস তো বলে লাভিনী, অর্থাৎ মিনিমাম 3টি ক্লাসের মাধ্যমে সমাসকে আমাদের বুঝাতে হবে। তো সমাসটা আমরা পরেই ধরবো। যা এখানে বুঝেছি সেটা প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে সেই প্রাথমিক ধারণাটাকে ভালো করে বোঝার জন্য, যাতে করে যদি কোনো সহজ সরল প্রশ্ন এসে যায় সেই প্রশ্নগুলির উত্তর আমরা অতি সহজে দিয়ে দিতে পারি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো কি বচন ও লিঙ্গ, বচন, লিঙ্গ এবং সন্ধি। তো বচন, লিঙ্গ এবং সন্ধি সম্পর্কে বলার আগে তোমাদের অবশ্যই বলছি, তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো অবশ্যই তোমরা যদি কোনো কিছু না বুঝো কমেন্ট করে আমাকে জানাবে। তো প্রথম আমরা বলছি বচন কাকে বলে। বচন হলো যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা জানা যায় তাকে বলা হয় বচন। স্বাভাবিকভাবে তোমরা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই সবকিছু সম্পর্কে ধারণা আছে, তবু আরো একবার সেগুলিকে বুঝে নেওয়াটাই হলো একটা মানে রিভাইজের মতো দিয়ে দেওয়া, অর্থাৎ সেগুলোকে আবার অনুশীলন করা। তাহলে যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা জানা যায় তাকে বলা হয় বচন। বচন সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হলো কি একবচন, একটা হলো বহুবচন। আর একবচন হলো, একবচনে থাকবে কি, যেমন ধরো ছেলেটা, মেয়েটা, বহুবচনে বালকরা, বালিকারা, ঠিক আছে, তারা, এরকম জিনিসগুলো থাকবে কি বহুবচনে। মানে একটা মাত্র জিনিসকে বোঝালে বলা হয় একবচন, আর অনেকগুলি জিনিসকে বলে একসঙ্গে বোঝালে সেগুলিকে বলা হয় বহুবচন। মূল শব্দ ব্যবহার করে যখন বিভক্তি ছাড়া এক বচন বোঝানো হয় তখন সেই শব্দগুলিকে ব্যবহার করা হয়। যেমন ধরো ছেলেটা, মেয়েটা, মূল শব্দকে বিভক্তি ছাড়া যখন ব্যবহার করা হয় তখন সেটা হবে ছেলেটা, মেয়েটা, এরকম। বিশেষ্য পদের আগে একটা বা একটি যোগ করলে সেগুলি হয় কি যে বহুবচন নয় সেগুলি, যেমন ধরো এক রাজা, একটি কলম, এগুলিকে বিশেষ্য পদের আগে যখন আমরা ব্যবহার করি, সাধারণত এক বা একটা বা এগুলি যখন যোগ করি তখন সেটা হয় বিশেষ্য পদের আগে বচন। তারপর হলো বিশেষ্য পদের পরেও বচন থাকে, যেমন ধরো টি, টা, এগুলি, খানা, খানি, এগুলি হলো কি বিশেষ্য পদের পরেও বচন থাকে, যেমন লুকটি, লুকটা, বইখানা, এগুলি হলো কি বিশেষ্য পদের পরে কি করা হয় বচন ব্যবহার করা হয়। তারপর হলো বহুবচনের ক্ষেত্রে সেম, প্রাণীবাচক শব্দের শেষে রা, এরা যোগ করে যখন বহুবচন যখন যোগ করা হয় তখনই এগুলিকে বহুবচন বোঝানো হয়। যেমন ধরো বালকরা, বোনেরা, এই যে রা কথাগুলি যোগ করা হয় সেগুলি হলো কি বহুবচন বোঝাতে। অপ্রাণীবাচক শব্দের শেষেগুলিতে যদি যোগ করা হয় তাহলেই বলা হয় কি অপ্রাণীবাচকের ক্ষেত্রে সেগুলি হয়ে থাকে, ঠিক আছে। অপ্রাণীবাচক বলতে কি বস্তু, কলমটা, বইটা, খাতাটা, এই যে জিনিসগুলো দেওয়া থাকে এগুলির ক্ষেত্রেও কি থাকে বহুবচন ব্যবহার করা হয়ে থাকে। এই হলো তোমাদের বচন। তারপর আমি যদিও খুবই তাড়াতাড়ির মধ্যে এবং খুবই সহজ সরল ভাবে অল্প কথা বলে আমি চেষ্টা করছি এগুলি বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আর কেন অল্প কথায় বলে বোঝানো দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলি তোমাদের সবারই কম বেশি জানা। লিঙ্গ, লিঙ্গ শব্দের অর্থ হলো লক্ষণ বা চিহ্ন, অর্থাৎ আমরা বলতে পারি যে চিহ্নের সাহায্যে স্ত্রী, পুরুষ বা অপ্রাণীবাচক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হয় লিঙ্গ। যারা ছোটরা তারা অবশ্যই তোমরা স্কিপ করে করে দেখবে। লিঙ্গ শব্দের অর্থ হলো কি লক্ষণ বা চিহ্ন, যে চিহ্নের সাহায্যে স্ত্রী, পুরুষ বা অপ্রাণীবাচক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হয় লিঙ্গ। লিঙ্গ সাধারণত 4 প্রকার হয়ে থাকে, একটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয়লিঙ্গ। কয় প্রকার হয়ে থাকে? পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয়লিঙ্গ, অর্থাৎ 4 প্রকার হয়ে থাকে। এবার নিশ্চয়ই তোমাদের প্রশ্ন পুলিঙ্গ কাকে বলে? ছোটদের, বড়রা তো তোমরা অটোমেটিকলি বুঝে যাবে। ছোটদের ক্ষেত্রে বলছি
পুল্লিঙ্গ বলতে বোঝায় যে শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাদেরকে বলা হয় পুল্লিঙ্গ, যে শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ, যে শব্দের দ্বারা কোনো অপ্রাণীবাচক বস্তুকে বোঝায় তখন তাকে বলা হয় ক্লীবলিঙ্গ, আর যে শব্দের দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায় তাহলে এগুলিকে বলা হয় কি উভয়লিঙ্গ। তাহলে তোমরা অবশ্যই বইয়ের ভাষায় স্পষ্টভাবে লিখে নেবে পুল্লিঙ্গ কাকে বলে, যে শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুল্লিঙ্গ, যেমন বাপ, ছেলে, ভাই। আর তারপরে লিখবে স্ত্রীলিঙ্গ, যে শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ, যেমন মা, মেয়ে, বোন, এগুলি হলো কি স্ত্রীলিঙ্গ। তারপর হলো যে শব্দের দ্বারা অপ্রাণীবাচককে বোঝায় তাকে বলা হয় ক্লীবলিঙ্গ, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, কলম। আর যে শব্দের দ্বারা স্ত্রী পুরুষ সবগুলিকে বোঝানো হয় তাহলে বলা হয় তাকে উভয়লিঙ্গ, যেমন শিশু, শিশু বলতে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বন্ধু সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এগুলি হলো কি লিঙ্গের 4 প্রকার, এবং 4 প্রকার লিঙ্গ সম্পর্কে তোমাদেরকে আমি বলে দিলাম। এবার হলো কি নি, ই, তারপর হলো ইনি, আনি, উনি, এই যে এইগুলি দিয়েও কি করা হয়, যে যেমন মহারাজ, মহারানী লিঙ্গ পরিবর্তন করা হয়। তারপর এই প্রত্যয়গুলি যুগেও লিঙ্গ পরিবর্তন করা হয়। তারপর হলো সরায়া, দিঘি, ই, অর্থাৎ আ, ই বা কা প্রত্যয় যুগে কি করা হয়, লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন নদ, নদী, অজ, অজা, এগুলি দিয়ে কি করা হয়, লিঙ্গ পরিবর্তন করা হয়। তারপর আছে মত, ভত, অত, কর, ছল, ইস, সৎ, এই যে শব্দগুলি, এই শব্দগুলি দিয়েও কি এই পদ মানে প্রত্যেকগুলির যুগেও লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন সৎ, সতী, মহৎ, মহতী, এগুলি দিয়েও কি করা হয়, মানে এগুলি যুগ করেও লিঙ্গ পরিবর্তন করা হয়। তারপর কখনো কখনো ইন দিয়েও করা হয়, যেমন ধরো গুণী, গুণিনী, তরঙ্গ, তরঙ্গিনী, এগুলি দিয়েও কি করা হয়, মানে এই প্রত্যয় যুগেও কি করা হয়, লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন ধরো পৃথক শব্দ থাকে, দাদা, দিদি, পুরুষ, স্ত্রী, তাহলে এগুলি কি সম্পূর্ণ উল্টো বিপরীত শব্দের কাজেও কি করা হয়, অনেক সময় লিঙ্গ পরিবর্তন করা হয়। এবং পূর্ব বা পরে, মানে কোনো সময় দেখা যায় আগে বসেও লিঙ্গ পরিবর্তিত হয় বা পরে বসেও লিঙ্গ পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরো বেটা ছেলে, মেয়ে ছেলে, শিল্পী, নারী শিল্পী, এই যে শব্দগুলি এগুলি দ্বারাও কি করা হয়, লিঙ্গ পরিবর্তিত করা হয়। তাহলে আমাদের গেল বচন, গেল লিঙ্গ। এবার হলো সন্ধি। সন্ধি সম্পর্কে ধারণা সবার কম বেশি রয়েছে, আর যারা ছোটরা রয়েছে তারা অবশ্যই ভালো করে বুঝবে। আমি বড়দেরকে তো তেমনটা বোঝানোর প্রয়োজন নেই, কারণ তোমরাও সন্ধি সম্পর্কে জানো। সন্ধি মূলত 3 রকমের থাকে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কয় রকমের থাকে? 3 রকমের থাকে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হয় তখন সেটাকে বলা হয় স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় তখন সেটাকে বলা ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি স্বরবর্ণের সঙ্গে যখন স্বর এবং ব্যঞ্জন দুটোই যুক্ত হয় তখন তাকে বলা হয় বিসর্গ সন্ধি। স্বরসন্ধির সূত্র না মেনে যেসব সন্ধি পদ তৈরি হয় তাদেরকে বলা হয় নিপাত বা স্বরসন্ধি, নিপাত স্বরসন্ধি। যদি স্বরসন্ধির নিয়ম না মেনে সেগুলি তৈরি করা হয় তাহলে সেগুলি বলা হয় কি নিপাত স্বরসন্ধি। সন্ধি কিভাবে গঠন করতে হবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি। যেমন ধরো স্বর মিলে হবে কি সরায়া। যেমন ধরো সরায়া মিলে হবে সরায়া, সরায়া স্বর মিলে হবে সরায়া। ঠিক আছে, এইরকম একটা উদাহরণ যেমন হলো নর যুগ অধম, নরাধম, মানে এখানে অ আর আ মিলে হয়ে গেছে কি অ। ঠিক আছে, সেম ভাবে রশ্মি মিলে হয়ে যাবে দিগ্গি, রশ্মি দিগ্গি মিলে হয়ে যাবে দিগ্গি, দিগ্গি রশ্মি মিলে হয়ে যাবে দিগ্গি, আবার দিগ্গি মিলে হবে দিগ্গি। অনেকটা প্লাস মাইনাসের সময় অগরবত্তা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেরকম ভাবেই চলছে। আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়। তাহলে উকারের ক্ষেত্রে সেম, স্বর রস্যু মিলে হবে উ, স্বর দীর্ঘ মিলে হবে উ, সরায়া দীর্ঘ মিলে উ হবে, সরায়া দীর্ঘ মিলে উই হবে। তারপর সেম ভাবে স্বর রি মিলে হবে অর, সরায়া রি মিলে হবে অর। আবার স্বর ঋত মিলে হবে আর্ত, সরায়া ঋত মিলে হবে আর্ত। রস্যু মিলে হবে কি দিগ্গু, আবার রস্যু দিগ্গু মিলে হবে দিগ্গু, দিগ্গু মিলে হবে দিগ্গু, আবার রস্যু দিগ্গু মিলে হবে কি দিগ্গু। সেম ভাবে আবার স্বর রশ্মি মিলে হবে এ, সরায়া রশ্মি মিলে হবে এ, স্বর দিগ্গি মিলে হবে কি এ।
সেম ওই যে এই ক্যাটাগরিটা, মানে সেম বলতে আমি এই জন্যই বলছি কারণ এটা একটু লক্ষ্য রাখতে হবে যে কোনটা মিলে কোনটা হচ্ছে। আর বিশেষত আমি একটু তাড়াতাড়ি বলে নিচ্ছি এই জন্যে কারণ তোমরা সবটা ভালো করে বুঝো, শুধু অপেক্ষা একটু জানিয়ে দেওয়ার, তোমরা একটু জেনে গেলেই তোমরা বুঝে যেতে পারবে। স্বর এক মিলে হয় একার, স্বর ওই মিলে হয় একার, স্বরয়া এ মিলে হয় একার, স্বরয়া ওইকার মিলে হয় কি একার। সেম ভাবে আবার নিচেরটা রশ্মি অ মিলে হয় অন্তস্থয়, রশ্মি এ মিলে অন্তস্থয় হয়, রশ্মি ওই মিলে কি বলা হয় ওই মানে ওইকার, যেটা বলা হয় কি ওইকার হয়। তারপর হলো উ ও মিলে ওই হয়, উ ও মিলে অ ও মিলে ওই হয়, আবার আ ও মিলে ওই হয়, আ ও মিলে ওই হয়। তারপর যেটা আনকমন সেটা হলো উ অ মিলে হয়ে যায় ব, আবার দিগু অ মিলে হয়ে যায় ব, দিগু এ মিলে হয়ে যায় বে। তো এই যে জিনিসগুলি আমি তোমাদেরকে বোঝালাম, আরো দুই একটা রয়েছে সেগুলি আমি হয়তো বা এখানে তুলতে পারিনি, তবু আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেগুলি তোমরা একটু পড়ে নেবে। যেমন ধরো ঋত এবং অ মিলে হয় র, আবার রি এবং আ মিলে হয় রা, রি এবং ই মিলে হয় রি, আবার রি এবং দিগি মিলে রি হয়, আবার রি উ মিলে হয় রু, আবার রি আর এ মিলে হয় রে, আবার রি এবং ওই মিলে হয় রই, আবার রি এবং ও মিলে হয় রৌ। এই যে পরিবর্তনটা অবশ্যই তোমাদের মনে হবে যে এটা কি বললো, কি বুঝতে পারছেন। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ধরো মাতৃযুগ অনুমতি, মাত্র অনুমতি, পিতৃযুগ অনুভাব, পিতৃ অনুভাব। এই যে পরিবর্তনটা সেটা হলো রি আর অ মিলে র হয়েছে। তারপর হলো মাতৃযুগ আলয়, মাত্রালয়, মাতৃযুগ আদেশ, সেটা রি আর রা আ মিলে রা হয়েছে। এই যে উদাহরণগুলি, সেই উদাহরণগুলি একটু ভালো করে তোমরা অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর আমরা চলে যাব এবার ব্যঞ্জন ধ্বনির মধ্যে রয়েছে, যেমন অ এবং চ মিলে ছ উচ্চারণ হবে, বৃক্ষযুগ ছায়া মানে ছয় ছয় থাকে না, এরকম অ এবং চ মিলে ছ হবে, আ এবং চ মিলে চ হবে, ই এবং চ মিলেও ছয় হবে, উ এবং ছ মিলেও ছয় হবে। সেম ভাবে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ক এবং স্বরবর্ণ, যেমন ধরো ক এবং যে কোনো একটা স্বরবর্ণ মিলে কি হয় গ হবে, ক এবং স্বরবর্ণ মিলে বর্গের জ হবে, ট এবং স্বরবর্ণ মিলে ডরে র হবে, ও ত এবং স্বরবর্ণ মিলে দ হবে, এবং প এবং স্বরবর্ণ মিলে ব হবে। এই ছিল তোমাদের ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, ব্যঞ্জন বর্ণের যে সন্ধিটা পরিবর্তন হয় এটাও বুঝিয়ে দিয়ে দিলাম। এবার হলো সমাস। সমাস সম্পর্কে বোঝাতে গেলে অনেক সময় প্রয়োজন, তবু আমি প্রাথমিক ধারণা তোমাদের সামনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো অর্থযুক্ত দুই বা দুইয়ের অধিক পদের এক পদে মিলিত হওয়ার নামই হলো সমাস। অর্থাৎ অর্থযুক্ত এবং দুই বা দুইয়ের অধিক পদ যখন একসঙ্গে মিলিত হয় সেটাই হয় কি সমাস। সমাস যে কয়টি পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটি পদকে বলে সমস্যামান পদ। তোমাদের প্রশ্ন আসতে পারে সমস্যামান পদ কি, যে দুটো পদ মিলে সমাস হয় সেগুলি হলো কি সমস্যামান পদ। যেমন ভাই বোন। যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যামান পদগুলির অর্থ ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যামান পদগুলির অর্থ ব্যাখ্যা করা হয় সেগুলি কি বলা হয় কি ব্যাস বাক্য। যেমন ভাই বোনের অর্থ প্রকাশ করা হয়েছে সেটা হলো ব্যাস বাক্য। তারপর হলো সমাসমান পদগুলো মিলিত হয়ে যে পদগুলো গঠিত হয় তা হলো সমস্ত পদ। যেমন সমস্যামান পদগুলো মিলিত হয়ে যে একটা নতুন পদ গঠিত হয়েছে সেই নতুন পদটার নাম হলো কি সমস্ত পদ। অর্থাৎ ভাই বোন মিলে, যে ভাই এবং বোন মিলে হয়েছে ভাই বোন, এই যে ভাই বোন হওয়াটা সেটা হলো কি সমস্ত পদ। তারপর হলো সমস্যামান পদগুলোর প্রথমটির নাম হলো পূর্বপদ এবং পরেরটির নাম হলো পরপদ, ঠিক আছে, বা উত্তর পদ। তাহলে সমস্যামান পদগুলোর মধ্যে প্রথম পদ ছিল ভাই, সেই ভাইটা হবে কি পূর্বপদ এবং পরপদ হবে কি বোন। সমস্যামান পদগুলোর যে শেষের পদটি তাকে বলা হয় উত্তর পদ। না, সমস্যামান পদগুলির মধ্যে যে পিছনে যেটা থাকবে, পরে যেটা থাকবে সেটাকে বলা হয় কি উত্তর পদ। তাহলে উত্তর পদ যেমন হলো বোন। এবার আমরা সমাস সম্পর্কে জানলাম, মানে সমাসের প্রাথমিক ধারণাটা, সমাস
কাকে বলে, সামান্য সমাস সমস্যা সমাস কাকে বলে, ব্যাস সমাস কাকে, ব্যাস বাক্য সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ কাকে বলে, উত্তরপদ কাকে বলে। এবার সেই সমাসটাকে ভাগ করা যায় কয়টা ভাগে, দেখো 1 2 3 4 5 6 7 8টা ভাগে ভাগ করা যায়। কর্মদ্বারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, আলোপ সমাস এবং বাক্যশ্রেয় সমাস। আবারও বলছি, সমাসটাকে কয় ভাগে ভাগ করা যায়, 8 প্রকারে ভাগ করা যায়। কর্মদ্বারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, আলোপ সমাস এবং বাক্যশ্রেয় সমাস। এবার সেই 8 ভাগগুলিকেও প্রত্যেকটাকে অনেক ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়, কিভাবে ভাগ করা যায়, কিভাবে সেই সমাস করতে হবে, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে আরেকটা ক্লাস করে দেব এবং তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। এবার আমি এখানে কেন করাইনি ক্লাসগুলি, কারণ এখানে যদি আমি করা আসবে শুধু 2 এর মান, অর্থাৎ শুধু 2 মার্ক আসবে, এই জন্য তোমাদেরকে সমাসটা এখানে আমি করালাম না। সমাসটা শুধু প্রাথমিক ধারণা সম্পর্কে দিয়ে দিলাম। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।